ইরফানকে জোর করে মাইরা হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টরের ট্রিটমেন্টে ইরফানের হাত ধীরে ধীরে রিকভার করতে শুরু করে। দেখতে দেখতে প্রায় 3 মাস পেরিয়ে যায়। এতদিন ইরফান না কখনো ড্রাইভ করতে পেরেছে আর না তো কখনো কোনো কাজ ঠিকমতো করতে পেরেছে। হাত পুড়ে যাওয়ার পরও হাতের উপর অনেক প্রেশার খাটিয়ে কিছু করায় ইরফানের হাতে আরও বেশি প্রবলেম হয়েছিল। ভার্সিটি থেকে একটা লম্বা সময়ের জন্য অবসর নেয়, সাথে অফিসের কাজেও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি। 2 হাত দিয়ে তেমন কাজ করতে পারেনি। এজন্য তারেক নওয়াজের উপর কাজের প্রেশার বেশি পড়েছে। ইরফানের হাত এখনও পুরোপুরি রিকভার হয়নি। নিজের হাতে খেতে পারেনি। মাঝে মাঝে চামচ দিয়ে খায়, বেশিরভাগ সময় মাইরাই খাইয়ে দেয়। ঘড়ির কাঁটা দুপুর 2টার ঘর ছাড়িয়েছে। ইরফানের মতো কাজে ব্যস্ত থাকা মানুষ হঠাৎ এতটা অবসর সময় কাটানোয় প্রচুর বিরক্ত সে। বাচ্চা বউ বিয়ে করার জ্বালা বুঝতে পারছে। মাইরার সামনে সে ফোন ধরলেও মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান না পেরে ধমক দেয়, আবার নিজেকে দমিয়েও নেয় মাইরার অসহায় মুখখানি দেখে। মাইরা হাতে প্লেট নিয়ে ঘরে প্রবেশ করে। ইরফানকে পা মেলে বেডের এক কোণায় বসে থাকতে দেখে এগিয়ে আসে। হাতের প্লেট বেডের উপর রেখে তার পরনের ওড়না মাথা থেকে নামিয়ে গলার সাথে 2বার পেঁচিয়ে নেয়। এরপর ইরফানের সামনে পা ভাঁজ করে বসলে ইরফান চোখ মেলে তাকায়। মাইরা ভাত মাখিয়ে ইরফানের মুখের সামনে ধরলে ইরফান গম্ভীর গলায় বলে, তুমি খেয়েছো? মাইরা মলিন মুখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। মাইরা ইরফানকে শুধু ভালোবেসে খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরফানের এসব উল্টাপাল্টা কাজে মাইরার দায়িত্ব পালন করতে খাইয়ে দিতে হয়। এখানেও ভালোবাসা আছে, কিন্তু মাইরার ভীষণ খারাপ লাগে। ইরফানকে খাইয়ে দিতে আসলে মাইরার সবার আগে ইরফানের 2 হাতের দিকে চোখ পড়ে। দৃষ্টি নামিয়ে মাইরা ইরফানের হাত দুটোর দিকে তাকালো। হাতের তালু দুটো কেমন কালচে হয়ে গিয়েছে। মাইরার চোখ ঝাপসা হয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন, কথা বলছো না কেন? মাইরা বেশ কয়েকবার পলক ঝাপটে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, একসাথে খাবো। ইরফান বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মাইরার চোখের দিকে তাকিয়ে থাকে। মাইরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, খাওয়াও ফাস্ট। মাইরা কিছুই বলল না। ইরফানের হুটহাট এমন কাজে মাইরা বেশ অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছে। মাইরা ইরফানকে খাওয়ায়, সাথে নিজেও খায়। মাইরা তার মুখে খাবার নেওয়ার সময় ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা মুখে খাবার নিয়ে সবটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি কি অন্য দিকে তাকাতে পারেন না? মুখের সামনে এভাবে তাকিয়ে থাকলে কোনো কাজ করা যায়? ইরফান চোখ ছোট ছোট করে বলে, মাই উইশ, ডিস্টার্ব করো না, ফাস্ট খাওয়াও। মাইরা মুখ ভ্যাংচায়, বিড়বিড় করে, শালা ইংরেজ সাদা বিলাই। ইরফান গম্ভীর গলায় বলে, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, নট শালা। মাইরা থতমত খেয়ে তাকায়, মেকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ জানি। কথাটা বলে ইরফানের দিকে তাকায়। ইরফান আজ একটু বেশি চুপচাপ। যদিও ইরফান তো এমনই, কথা কম বলে, কিন্তু আজ কেন যেন একটু বেশি কেমন যেন লাগছে। কেমন খিটখিটে মেজাজে কথা বলছে। মাইরার শেষ খাবারটুকু ইরফানের মুখে দিয়ে ইরফানের কোল থেকে নেমে যায়। ইরফান কিছুই বলল না। মাইরা এবার সত্যি অবাক হয়। এই ইরফান তো তাকে শুধু জ্বালায়, আজ হলোটা কি? মাইরা ডান হাতে এঁটো প্লেট ধরে রেখে বাম হাত কোমরে রেখে ইরফানের সামনে এসে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে বলে, আপনার কি হয়েছে বলুন তো? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নাথিং। মাইরারও বিরক্ত লাগে। এই অসহ্য লোকটার আবার কি হয়েছে? আর নেওয়া যায় না। মাইরা কিছু একটা ভেবে মনে মনে হেসে নরম কণ্ঠে ডাকে, শিশরাজ। মাইরার ডাকে ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে।
মাইরা মনে মনে হাসে। উপরে উপরে মুখটা ছোট করে বলে, জানেন, শ্যামবর্ণের ছেলেরা ভীষণ সুন্দর হয়, আর যে ছেলেদের চোখের মণি কালো তারা তো মারাত্মক সুদর্শন হয়। কিন্তু আমার কপালে এক বিলাই চোখওয়ালা সাথে গায়ের রং সাদা ফকফকা স্বামী জুটেছে, যার মধ্যে সুদর্শনের সও নেই। আমার কপালটা কি পোড়া একবার ভাবুন তো। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। এমনিতেই তার একগাদা কাজই স্তূপ হয়ে আছে 3 মাসের গ্যাপে। তার বাবা অফিসে গেলেও সব কিছু সামলে নিতে পারেননি তিনি। মাথা হ্যাং হয়ে আছে তার। এর মধ্যেই স্টুপিড তার সাথে বাদরামি করছে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গাল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা মিটিমিটি হেসে ডান গাল পেতে দিয়ে বলে, ফেলুন তো দেখি কেমন পারেন। ইরফান বসা থেকে উঠে দাঁড়ালে মাইরা দ্রুত এক পা পিছিয়ে যায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা 2 হাতে প্লেট শক্ত করে ধরে দৌড় দেয়। ইরফান ধরতে গিয়েও পারল না। বিড়বিড় করল, স্টুপিড বাদর। মাইরা ঘর থেকে বেরিয়ে নিচে যেতে গিয়েও আবার উল্টো ঘুরে এসেছে। না না বাবা, এসব নিয়ে মজা করা যাবে না। ইরফান যা মানুষ, তার কথা অনুযায়ী যদি আবার কোনো পাগলামি করে। মাইরা আবারও উল্টো ঘুরে ঘরে এসে দেখল ইরফান ওয়াশরুমের দিকে যাচ্ছে। মাইরা দ্রুত বলে ওঠে, শিশরাজ শুনুন। ইরফান পিছু ফিরে তাকায়। মাইরা মৃদু হেসে বলে, আপনি দেখতে একটু আনকমন মানুষ, কিন্তু শ্যামবর্ণের ছেলেরা তো শুধু সুদর্শন হয়, আর আপনি ট্রিপল সুদর্শন পুরুষ। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে আসতে ঠোঁট বাঁকিয়ে বলে, আচ্ছা। মাইরা লজ্জা পায়। আমতা আমতা করে বলে, আপনার চোখ দেখলে আমার লিওর চোখ ভেসে ওঠে। আপনি না থাকলে আমি লিওর চোখ দেখে দিন চালিয়ে নিতে পারবো। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, হোয়াট? মাইরা মাথা নিচু করে মিটিমিটি হাসে। ইরফান ঘরের এক কোণায় ঘুমিয়ে থাকা লিওর দিকে তাকায়। চরম বিরক্ত সে। এটা মাইরাকে এনে দেওয়াই তার সবচেয়ে বড় ভুল ছিল। মাইরা ইরফানের দৃষ্টি লিওর দিকে দেখে দ্রুত লিওর দিকে যেতে নেয়। তার আগে ইরফান লিওকে 2 আঙ্গুলের সাহায্যে উপরে টেনে তোলে। লিও ঘুমাচ্ছিল। হঠাৎ এভাবে ধরায় বেচারা মিয়াও করে ডেকে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এর চোখ দুটো তুলে নিয়ে মার্বেল খেলতে। স্টুপিড বইয়ের স্টুপিড বিড়াল, দুটোই জ্বালিয়ে খায়। মাইরা দ্রুত ইরফানের হাত থেকে লিওকে ছিনিয়ে কোলে নিয়ে বলে, ওকে এভাবে ধরেন কেন আপনি? একটা বাচ্চা ঘুমাচ্ছে, তবু আপনার একটু দয়া মায়া নেই। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ওকে ফেলে দিয়ে এসো, গো। মাইরা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক ভাবা যায়। তার বিড়াল ছানাটার সাথে কেমন করে। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা দৌড় দেয় বাইরের দিকে। পিছু ফিরে বলে, এমন করেন কেন? আপনার চোখই তো বেশি সুন্দর। একদম আমার লিওর দিকে নজর দেবেন না, পাষাণ লোক একটা। ইরফান বিরক্ত চোখে চেয়ে থাকলো মাইরার দিকে। এই বাদর জীবনেও ঠিক হবে না। ফোনে শব্দ পেয়ে এগিয়ে গিয়ে কল রিসিভ করে। ছোট করে আসছি বলে কল কেটে দেয়। এরপর দ্রুত রেডি হয়ে নেয়। হাতঘড়ি পড়তে পড়তে একবার তার 2 হাতের দিকে তাকালো। হাত দুটো ভালোই কালচে হয়েছে, সাথে এখনও কিছু কিছু জায়গায় বেশ ক্ষত। ইরফান মৃদু হাসল। আবার মাইরার কান্নামাখা মুখ চোখের সামনে ভাসলে ইরফানের মুখটা মলিন হয়। সে নিজেকে শাস্তি দিয়ে নিজে তো শাস্তি পেয়েছে অনেক, কিন্তু সাথে তার বাডফ্লাওয়ারকেও কষ্ট দিয়ে দিয়েছে। কষ্ট পাবেই বা না কেন? এই যে ইরফানের মতো এমন শক্তপোক্ত মানুষ কেমন নেতিয়ে গিয়েছিল। উপর থেকে যদিও ভীষণ শক্ত থাকত, কিন্তু মাঝে মাঝে জ্বরে আশেপাশের কোনো হুঁশ থাকত না। একটু একটু চোখ মেলে কান্নারত মাইরাকে দেখে তার কী যে খারাপ লাগত। দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। সময় তার গতিতে অতিবাহিত হতে থাকে।
ঠিক যেমন মাইরার এইচএসসি এক্সাম চলে এসেছে। বেশ অনেকগুলো এক্সাম শেষ, আর দুটো এক্সাম বাকি আছে, এরপর প্র্যাকটিক্যাল। ইরফান বিজনেসের কাজে রাশিয়া এসেছে, ইম্পর্ট্যান্ট কাজ হওয়ায় আসতে হয়েছে, নয়তো মাইরাকে রেখে সে কখনোই আসতো না। এরকম একটা টাইমে কাজ পড়েছে, মাইরাকে নিয়েও আসতে পারেনি, আবার কাজ ফেলেও রাখতে পারেনি। মাঝে বিজনেসে সময় দিতে না পারায় অনেক কাজই জমা হয়ে গিয়েছে। ইরফানের সাথে শুদ্ধ আর ফাইজও এসেছে, এর কারণও আছে। ইরফানের কাজ রাশিয়ায় হওয়ায় এসেছে নাসিমের সাথে দেখা করতে। সকলের একসাথে দেখাও হয়ে গেল, সাথে ইরফানের কাজও কমপ্লিট হলো। ফাইজ তার ছেলে প্রিন্সের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ইরফান তাকিয়ে রইল সেদিকে। মাইরার কথা ভাবতেই মাহিরা নামটি বাজল। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। ফাইজ ইরফানের পাশে বসে ইরফানের দিকে তার ফোন ধরে। ওপাশ থেকে ইনায়ার কোলে বসা 1 বছরের প্রিন্স 2 হাত মেলে দেয়। ইরফান মৃদু হাসে প্রিন্সের দিকে তাকিয়ে। ইনায়া ইরফানের সাথে টুকটাক কথা বলল প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে। হঠাৎই বাচ্চা ছেলেটা কাশতে থাকে। ইরফান সামনের টেবিল থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে সামনে ধরে বলে, প্রিন্স, টেক ইট। পাশ থেকে ফাইজ শব্দ করে হেসে ওঠে। ইনায়া প্রিন্সকে পানি খাইয়েছে। ইরফানের কাণ্ডে সেও না হেসে পারল না। ফাইজ হাসতে হাসতে বলে, তোর একটা বাচ্চা দরকার ভাই, আমি বুঝেছি। ইরফান ব্যাপারটা বুঝতে পেরে তবদা খেয়ে চেয়ে আছে। প্রিন্সকে হঠাৎ এভাবে কাশতে দেখে এটা খেয়ালই ছিল না যে প্রিন্স যে ফোনের ওপাশে আছে। ফাইজ আবারও হেসে বলে, মনে হয় খুব তাড়াতাড়ি আমার প্রিন্স বাবার একটা ভাই বোন পাবো, বুঝলে লিটল কুইন? তোমার ভাই তো আমার প্রিন্সকে কনফিউজড করে দেবে, ওর বাবা আমি নাকি ও। ইনায়া হাসতে হাসতে বলে, আমার ভাইয়ের মতো আদর করতে পারেন আপনি, ভাইয়ার থেকে একটু শিখুন। ফাইজ ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় প্রিন্সের দিকে। তার ছেলেকে নাকি সে আদর করে না। ইরফানের জন্য তাকে অপবাদ নিতে হচ্ছে। ফাইজ প্রিন্সের সাথে আরেকটু দুষ্টুমি করে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে চেয়ে বলে, আর কয়দিন পর মাইরা ভার্সিটি উঠবে, তুই এবার আমার প্রিন্সের ভাই বোন আনার ব্যবস্থা কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? আমার বউ বাচ্চা। শুদ্ধ সোফায় বসতে বসতে হেসে বলে, মাইরা তোর কাছে সারা জীবনই বাচ্চা থাকবে সোনা, সে আমরা জানি। তুই চাইলেই ওই বাচ্চার পেট থেকে ডজন ডজন ছাউ বের হবে, বুঝলি? ফাইজ হাসছে। ইরফান বিরক্ত হয়। তার বাচ্চা বউকে নিয়ে কী সব আলোচনা চলছে। বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নাসিমের ঘরের দিকে যায়। শুদ্ধ আর ফাইজ হাসল। নাসিম বেলকনিতে দাঁড়িয়ে। অনেক তারার ভিড়ে গোল থালার মতো চারটি জ্বলজ্বল করছে। নাসিমের দৃষ্টি সেই জ্বলজ্বল করা চাঁদে। আজ সকালে ইরফান, ফাইজ, শুদ্ধ এসেছে। সারাদিন 4 বন্ধু বেশ ভালোই সময় কাটিয়েছে। যদিও ইরফান চুপচাপ থাকে, তবে এভাবেই তারা ইরফানের সঙ্গ মেনে নেয়। ইরফানকে যেন এভাবেই ভালো লাগে, কিন্তু তার মন খারাপ, ভীষণ মন খারাপ। ইরফানকে দেখে তার চোখে ইরফানের মুখে মাইরার প্রতিচ্ছবি ভাসে। তার কল্পনায় থাকা বার্বি ডল ইরফানের জন্য হাসে, ইরফানের জন্য কাঁদে, ইরফানের জন্য বাঁচে, সব কিছুই ইরফানের জন্য। নাসিমের মুখে মলিন হাসি ফুটে ওঠে। সে বার্বি ডলকে ভুলতে পারে না। মুভ অন আর বিয়ে, এই শব্দ দুটোর প্রতি নাসিমের বিষাদ কাজ করে। সবার মুখে তার জন্যই শব্দ দুটো থাকে। কেন সবাই তাকে কষ্ট দেয়, সে তো এভাবেই বেশ আছে। বার্বি ডল নামে এক আস্ত অনুভূতিকে হারিয়ে ফেলার অনুভূতি লালন করার মাঝেও তো এক তিক্ত স্বাদ আছে। অন্তরার বলা কথাটা মনে পড়ল। ভালোবেসে ভালো হতে না পারলেও খারাপ হওয়ার মাঝেও এক ভালো লাগা লুকিয়ে থাকে। নাসিম বিড়বিড় করল, ভালোবেসে সবাই ভালোবাসা জিতিয়ে নিয়ে পূর্ণতার হাসি হাসে,
আমি না হয় ভালোবেসে ভালোবাসা হারিয়ে অপূর্ণতায় ঘেরা মলিন হাসি হাসলাম। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল। এরপর থালার মতো চারটির দিকে গভীর দৃষ্টি রেখে কিছুটা আওয়াজ করে মলিন হেসে বলে, তুমি চাঁদের চেয়েও দামি বারবি ডল। চাঁদকে ছুঁতে না পারলেও দেখা যায়, কিন্তু আমি তোমাকে ছোঁয়া তো দূর, দেখার অধিকারটুকু হারিয়ে ফেলেছি। একটু থেমে আবারও বলে, তোমাকে কখনো ভুলতে পারবো না বারবি ডল। ইরফান নাসিমের ঘরে এসেছিল। বেলকনি থেকে এক পা বাড়াতে গিয়েও নাসিমের কথা শুনে তার পা থেমে যায়, সাথে চোয়াল শক্ত হয়ে যায়। দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইরফানের পাশে শুদ্ধ এসেও দাঁড়িয়েছিল। বেচারা নাসিমের কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়, যা বোঝার বুঝল। ইরফান রেগে নাসিমের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ ইরফানকে টেনে ধরে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিতে চায়, রেগে বলে, শুদ্ধ, আমাকে ছাড়। ইরফানের গলা পেয়ে নাসিম পিছু ফিরে তাকায়। শুদ্ধ আর ইরফানকে এভাবে দেখে অবাক হয়। এগিয়ে এসে জিজ্ঞেস করে, আরে তোদের কি হয়েছে? ইরফান ভস্ম করে দেওয়া চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম বুঝল না ইরফানের দৃষ্টির মানে। ইরফান রেগে কিছু বলার আগেই শুদ্ধ বলে ওঠে, মাইরার 105 ডিগ্রি জ্বর। শুদ্ধর কথা শুনে ইরফান বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। নাসিম নিজেও শুদ্ধর দিকে অবাক হয়ে তাকায়। শুদ্ধ ঢোক গিলল। ইরফান দ্রুত শুদ্ধর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে ফোন বের করে মাইরার নাম্বারে কল করে। সে বেশ কিছুক্ষণ আগে কয়েকবার কল করেছিল। মাইরা কল রিসিভ করেনি। সে ভেবেছে মাইরা হয়তো ঘুমিয়েছে, কিন্তু শুদ্ধর কথা শুনে তার আর কিছুই মাথায় আসেনি। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইরফান মাইরাকে ফোনে না পেয়ে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার বাডফ্লাওয়ারের কি হয়েছে? ও কোথায়? আমার কল রিসিভ করছে না কেন? শুদ্ধ ঢোক গিলল। নাসিম নিজেও চিন্তিত, তবে ইরফানকে দেখে অবাক হচ্ছে। আসলে এরকম ইরফানকে সে সামনে থেকে দেখেনি। শুদ্ধর মুখে গল্প শুনেছে, কিন্তু সামনে থেকে এমন অসহায়ত্বে ঘেরা ইরফানকে সে দেখেনি বললেই চলে। শুদ্ধ মৃদুস্বরে বলে, মামা মামিকে কল দিয়ে দেখ, আমাকে কেন বলছিস? ইরফান দ্রুত তার বাবার নাম্বারে কল করে। রিং হয়। ইরফান চিন্তিত বদনে ঘর থেকে বেরিয়ে গেলে শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বেরিয়ে যেতেই নাসিম এগিয়ে এসে বলে, বারবি ডল এখন কেমন আছে? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, বালের বারবি ডল। তোর বারবি ডলের পেটে ইরফানের 4 জোড়া বাচ্চা আছে। এবার ওকে ভুলে যা। একটু স্বাভাবিক হ প্লিজ। নাসিম অসহায় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। কিছুই বলল না। মেয়েটা ইরফানের বউ, তার চিন্তা করাটা শোভা পায় না। ছোট করে বলে, আচ্ছা। শুদ্ধর খারাপ লাগলো। সে কাদের মাঝখানে এসে পড়ল। কাকেই বা দোষ দেবে। নাসিম শুদ্ধকে পাশ কাটিয়ে ঘরে চলে আসে। শুদ্ধ ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে। নাসিম তার ঘরে এসে টেবিলের কোণায় দাঁড়ায়, চোখ জোড়া ঝাপসা। সে তো অস্বাভাবিক নয়। সে বারবি ডলের জায়গাটা কাউকে দিতে পারে না। এটা কি তবে তার ব্যর্থতা? 2-1টা ব্যর্থতা জীবনে থাকলে কি খুব ক্ষতি হয়? এই তো থেকে থেকে কষ্ট হয়, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এতে খুব বেশি ক্ষতি হয় না তো। ভাবনায় আসে, এক জীবনে সবার কি সব পাওয়া হয়? এই যে সামিয়া, সে যে কিছুই পায়নি। নাসিমের খারাপ লাগার পরিমাণ আরও তীব্র হলো। সামিয়ার সাথে তার হঠাৎ দেখা, একদিনের পরিচয়, অথচ মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। সামিয়ার ভেজা চোখ, মিষ্টি একটা মুখ, শান্ত স্বরে কথা বলার ভঙ্গি নাসিমের চোখে ভাসে। নাসিমের ইচ্ছে করে আল্লাহর কাছে সামিয়ার জন্য অভিযোগের খাতা খুলে বসতে। মেয়েটি কেন কিছু পেল না, আর নিজের জন্য আফসোস হয়।
সে কেন সামিয়াকে তার পাশে পেল না? সামিয়া তার বন্ধু হওয়ার জন্য কেন থেকে গেল না? তার যে ভীষণ আফসোস হয়। বার্বি ডলকে না পাওয়ার আক্ষেপ প্রথম থেকেই মেনে নিয়েছে, কিন্তু সামিয়াকে বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপটা বেশ অনেক বেশি। আল্লাহ কেন যেন তার জীবনে কিছু আসার আগেই সব কিছু কেড়ে নেয়, আর তাকে দিয়ে যায় একরাশ হতাশার সাথে কিছু দীর্ঘশ্বাস, কখনো কখনো চোখের কোণে জমা পানি। নাসিম টেবিলের ড্রয়ার খুলে একটা কাগজ বের করে। কাগজটির 3টা ভাঁজ খোলে। প্রায় 6 মাস আগের সামিয়ার চিঠি। নাসিম পুরো চিঠিতে চোখ বুলায়। চিঠিটা পড়লে নাসিমের মনে হয় সামিয়া সত্যিই তার এক ভীষণ আপন বন্ধু। তাদের ভীষণ মিল। কিন্তু এটা রাখতে চাইল না নিজের কাছে। দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের উপর থেকে লাইটার নিয়ে কাগজটার কোণায় আগুন জ্বালায়। 2 সেকেন্ড যেতে না যেতেই শুদ্ধ নাসিমের হাত থেকে কাগজটা কেড়ে নেয়। নাসিম পিছু ফিরে শুদ্ধকে কিছু বলতে গিয়েও বলল না। শুদ্ধ কোনো রকমে আগুন নিভিয়ে বিরক্তি কণ্ঠে বলে, "কী রে ভাই তোরা, কোন ইম্পর্ট্যান্ট কাগজ পোড়ানোর ভূত চাপালি মাথায়?" কথাটা বলে কাগজটিতে দৃষ্টি দিয়ে মাথা উঁচু করতে গিয়েও করল না। চোখে পড়ে একটা লেখা, "প্রিয় শুদ্ধ সাহেব।" শুদ্ধ চোখ সরালো না। ধীরে ধীরে নিচের দিকে দৃষ্টি দেয়। চিঠিটা পড়ার পর নাসিমের কথা শুনে শুদ্ধ বেশ অনেকক্ষণ চুপ করে থাকল। তার প্রতিক্রিয়া বোঝা যায় না। হঠাৎই দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, "মেয়েটা বেঁচে থাকলে আমি নিজ দায়িত্বর জীবন সাজিয়ে দিতাম।" নাসিম কৌতুক স্বরে বলে, "দ্বিতীয় বিয়ে করে সাজাতি?" শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় নাসিমের দিকে। রেগে বলে, "তোর মতো দেবদাস হয়ে ঘুরতো না অ্যাটলিস্ট? ওকে আমার চেয়েও 1000 গুণ সুদর্শন পুরুষের সাথে বিয়ে দিতাম। মানুষ চাইলে সব পারে, সেটা তোকে দেখাতাম।" নাসিম কিছুই বলল না। মানুষ মুখে অনেক কিছুই বলে, সব এত সহজ? ফারার কিছু হলে শুদ্ধ কী করত? যখন ভার্সিটিতে পড়ত তখন তো ফারাকে পাবে না ভেবে শুদ্ধ চিরকুমার থাকার কথাই ভাবত। এই ব্যাপারে প্রশ্ন করতে চেয়েও করল না। কথায় কথা বাড়ে, তার ভালো লাগছে না। শুদ্ধ আর কিছুই বলল না। লাইটার দিয়ে তার হাতে থাকা সামিয়ার চিঠির কোণায় আগুন ধরিয়ে দিয়ে বলে ওঠে, "সরি সামিয়া, আমার প্রতি তোমার অনুভূতিকে ছোট করছি না, কিন্তু তুমি বেঁচে থাকলে এতদিনে তুমি অন্যের বউ থাকতে। কি জানি তুমি যার ভাগ্যে ছিলে সে বেচারার কপালে বউ জুটেছে, নাকি তোমার অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে।" নাসিম হতাশ কণ্ঠে বলে, "তুই এটা নিয়েও মজা করবি?" শুদ্ধ মৃদু হেসে বলে, "করিনি, বললাম তো। ও বেঁচে থাকলে বিয়ে হয়ে যেত ওর। যে মেয়ের ঘটক আমি হতাম সেই মেয়ের জীবনে দুঃখ থাকতো না। কিন্তু আমি তো সুযোগ পেলাম না।" নাসিম ভ্রু কুঁচকে বলে, "এটা পুড়িয়ে ফেললি কেন?" শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, "কারণ ওর অনুভূতি আমাকে ঘিরে, আর আমার অনুভূতি ফারাকে ঘিরে। আমি মেয়েটির অনুভূতির মূল্য কখনো দিতে পারতাম না, যার ফলস্বরূপ আমাকে ঘিরে মেয়েটির মাঝে যাই ছিল সব কিছুই মূল্যহীন। আর মূল্যহীন সব কিছুকে পুড়িয়ে ফেলতে হয়, সেটা হোক যে কোনো জিনিস বা অনুভূতি।" নাসিম বুঝল শুদ্ধ কথাটা তাকে ইন্ডিকেট করে বলেছে। সে মৃদু হেসে বলে, "আমি হয়তো ব্যর্থ, তবে কিছু ব্যর্থতায় প্রশান্তি থাকে, যা তুই বুঝবি না, কারণ তুই তো পূর্ণতার পথিক।" শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। বলার মতো কিছুই খুঁজে পায় না। নাসিমকে কিছু বলে লাভ নেই, খুব ভালো করেই বুঝল। ইরফান নাসিমের বাসা থেকে বেরিয়ে তারেক নওয়াজের সাথে কথা বলে। মাইরা আসলেই ঘুমিয়ে গিয়েছে, জ্বর আসেনি। ইরফান বুঝেছে শুদ্ধ তার সাথে নাসিমের ঝামেলা আটকানোর জন্য মিথ্যে বলেছে। ইরফান আর নাসিমের বাড়িতে যায়নি, সে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মোটামুটি তার কিছু কাজ গুছিয়ে নেয়। আপাতত তার মন এখানে টিকছে না। এরপর মাইরাকে সাথে করে আনবে। এভাবে একা একা থাকা ইম্পসিবল।
এরপর ইরফান শপিং মলে যায়। নাসিমের কথাগুলো ভাবতেই হাজারো বিরক্তি রাগে সে জমা হয় তার মাঝে। ইরফানের ইচ্ছে করল সেই পুরো শপিং মলে সব বোরকা নিকাব কিনে মাইরাকে তার মধ্যে ডুবিয়ে রাখবে। তাহলে নাসিম আর কখনো ভুল করেও তার বাডফ্লাওয়ারকে দেখতে পাবে না, বা নাসিমের মতো কেউ যেন তার বাডফ্লাওয়ারকে দেখে এসব অনুভূতি ক্রিয়েট না করে। আগে বুঝলে সে তার বাডফ্লাওয়ারকে জন্ম থেকেই নিকাবের মধ্যে ঢুকিয়ে রাখত। অনেক বড়সড় দুটো লাগেজ ভরে মাইরার জন্য অনেকগুলো নিকাব কিনে নেয় ইরফান। বিভিন্ন কালারের নিকাব কিনেছে, তবে প্রায় অর্ধেকের বেশি কালো কালারের। প্রতিটা নিকাবের সাথে ম্যাচিং করে সেম কালারের বোরখা কিনেছে। নিকাবের সংখ্যা গুনে গুনে 100টা, সাথে ম্যাচিং করে বোরখা। দুটো লাগেজ ভরে গিয়েছে। ইরফান বাংলাদেশের ফ্লাইটের জন্য সব ব্যবস্থা করে মাইরার জন্য শপিং করেছে। এয়ারপোর্টে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ইরফান নাসিমের নাম্বারে কল করে। সে চলে যাচ্ছে এটা জানিয়ে ডিরেক্ট বলে, নাসিম, তোকে বিয়ে করতে হবে। নাসিম চুপ থাকে। ইরফানের মাথাটা আবারও ধীরে ধীরে গরম হতে থাকে। নিজেকে সামলে শক্ত গলায় বলে, তুই বিয়ে না করলে আমাদের আর কখনো দেখা হবে না। নাসিম নির্জীব চোখে চেয়ে রইল। নাসিমকে চুপ দেখে ইরফান রেগে কল কেটে দেয়। প্লেনে ওঠার পর নিজের উসখুস কমাতে নাসিমের নাম্বারে একটা মেসেজ করে, বলেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসির দড়ি গলায় ঝুলবে, অ্যান্ড ইটস ট্রু। খুশি হওয়ার প্রয়োজন নেই। ইরফানের মেসেজটি দেখে নাসিমের এত খারাপ লাগার মাঝেও শব্দ করে হেসে ফেলল। যে হাসিতে হাজারো তৃপ্তি মিশে আছে। মানুষ যেমন অনেক কিছু পায় না, তেমনই আবার অনেক কিছুই পেয়ে যায়। এই যে সে ইরফানের মতো একজন বন্ধু পেয়েছে, এই পাওয়াটা কি কম? কখনো না। মাইরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আজ তার বায়োলজি এক্সাম। এই এক্সাম শেষ হলে আর একটা এক্সাম বাকি আছে। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে বেশ অনেকক্ষণ বই পড়ল। এরপর কলেজ ড্রেসের বোরকা বের করে বোরখা পরে নেয়। এরপর হিজাব মাথায় বেঁধে নেয়। হঠাৎই খেয়াল করল কাবাডের এক কোণা থেকে কিসের যেন কাগজ পড়ল মেঝেতে। মাইরা নিচু হয়ে কাগজটি হাতে তুলে দেখল এটা একটা ছোটোখাটো খামের মতো। মাইরা ভেতর থেকে দুটো কাগজ বের করে তাতে চোখ বুলায়। দৃষ্টিতে বিস্ময় ভর করে। খুব ভালো করে না বুঝলেও বুঝল এটা ইরফানের কানাডায় পিএইচডি করতে যাওয়ার কাগজ, সাথে পাসপোর্ট। মাইরার কি যে খারাপ লাগছে। ইরফান তাকে রেখে পিএইচডি করতে চলে যাবে। ভাবনার মাঝেই মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। মাইরা মাথা তুলে তাকালে ইরফানকে দেখে বিস্মিত চোখে তাকায়। ইরফান গতকাল রাশিয়া গিয়েছে, আরও 2 দিন পর আসার কথা। আজকেই হঠাৎ সামনে দেখে মাইরার মনে হচ্ছে সে বোধহয় অধিক শোকে চোখে বেশি দেখছে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, বাডফ্লাওয়ার, আমার কল রিসিভ করো না কেন তুমি? হোয়াই? থাপ্পড় খেতে চাও? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগে ইরফান মাইরার কোমরে বাঁ হাত রেখে মাইরাকে টেনে আনে তার দিকে। ডান হাত মাইরার গালে রেখে মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরা ইরফানের দিকে হেলে যায়। ইরফান মাইরাকে তার সাথে শক্ত করে জড়িয়ে নেয়। চোখ বুজে রেখে ডান হাতে ধীরে ধীরে মাইরার বাঁধা হিজাব খুলে ফেলে। এরপর ডান হাতে মাইরার বোরখার চেন খুলে দেয়। মাইরা ইরফানকে ঠেলে, কিন্তু ইরফান পাত্তা দেয় না। সে তার কাজে ব্যস্ত। মাইরার বোরখার নিচের জামার চেইনও একটানে খুলে দেয়। মাইরা ছটফট করে। আর একটু পর তার এক্সাম। আর এই লোক কী শুরু করেছে? ইস! হঠাৎই তারেক নওয়াজের গলা পায়। মাইরাকে ডাকতে ডাকতে এদিকে আসছে। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। 2 হাতে ইরফানকে ঠেলে, কিন্তু কিছুই করতে পারল না বেচারি। বরং ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে। মাইরার কান্না পায়। ইরফান যেন শুনতে পাচ্ছে না কিছুই।
তারেক নওয়াজের কণ্ঠ আরও কাছ থেকে শুনতে পেয়ে মাইরার ছটফটানি বাড়ে। ইরফান চরম বিরক্ত হয়ে মাইরাকে ছেড়ে রেগে বলে, স্টুপিড গার্ল, আদর করছি না আমি? অল টাইম ডিস্টার্ব করো কেন? বড় হবে না তুমি? মাইরা ইরফানের কথা শুনল কিনা কে জানে, মেঝে থেকে হিজাবটা কুড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। ইরফান বিরক্তি চোখে মাইরার কাণ্ড দেখল। পেছন থেকে তারেক নওয়াজ ছেলের কথাটা শুনে একটু কেশে উঠল। ইরফান তার বাবার কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকায়। তারেক নওয়াজ গলা ঝাড়ল। ইরফানের অভিব্যক্তি স্বাভাবিক। তার বাবা যে তার কথা শুনেছে এর জন্য একটু লজ্জা পাওয়া উচিত, কিন্তু তার ছেলে লজ্জা পাচ্ছে না। তারেক নওয়াজ ইরফানের বাবা হিসেবে চরম হতাশ। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? তারেক নওয়াজ আশেপাশে তাকিয়ে বলে, মাইরাকে ডেকে দাও, ওর এক্সাম আছে, ওকে কলেজে নিয়ে যাব। ইরফান মৃদুস্বরে বলে, তোমাকে যেতে হবে না, আমি ওকে রাখতে যাব। তারেক নওয়াজ সাথে সাথে বলেন, কেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, বিকজ ও আমার বউ, তুমি তোমার বউ। তারেক নওয়াজ ইরফানকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মু মানে আমার বউ আমাকে ডাকছে, হয়তো অনেক ইম্পর্ট্যান্ট কাজ, তুমি তাহলে তোমার বউকে রেখে এসো। ইরফান ছোট করে বলে, ওকে। তারেক নওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে ভাবল, তাকে কত মেপে মেপে কথা বলতে হয় এই ছেলেটার জন্য। একটু মিল নেই তার সাথে, একদম উল্টো। সে কি সুন্দর সভ্য, আর তার ছেলে অসভ্যই বলা যায়। ইরফান তার বাবাকে তার দিকে চেয়ে বলে, আর কিছু বলবে? তারেক নওয়াজ মাথা নেড়ে বলে, তুমি চাইলে রেস্ট করো, মাত্রই তো ফিরলে, আমি মাইরা আম্মুকে ড্রপ করে দিচ্ছি। ইরফান ডান হাত পকেটে গুজে রেখে বলে, ওকে কলেজে ড্রপ করে এসে আমি রেস্ট করব, নো প্রবলেম। তারেক নওয়াজ আর কিছুই বলল না। সত্যি বলতে তার ভালো লাগে মাইরার প্রতি ইরফানের এত কেয়ার দেখে। মাইরা ওয়াশরুম থেকে তারেক নওয়াজের গলা না পেয়ে বুঝল তিনি চলে গিয়েছেন। গলার সাথে হিজাব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান বুঝতে পারেনি শরীর হালকা ঝাঁকি দিয়ে ওঠে। মাইরার কাণ্ডে কিছুটা অবাক হয়। দুই হাতে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, হোয়াট হ্যাপেন? মাইরা ইরফানের বুকে নাক ঘষল। এরপর মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, আপনি আমাকে রেখে কানাডায় চলে যাবেন শিরসাজ? আপনি আবার আমাকে ভুলে যেতে চাইছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইন্টেলিজেন্ট গার্ল। মাইরা ইরফানের বুকে থাপ্পড় দিতে দিতে রেগে বলে, আমি আপনাকে যেতে দেব না, পাষাণ লোক আপনি, শুধু আমাকে ভুলে যেতে চান। ইরফান ডান হাতে মাইরার দুই হাত ধরে বাঁ হাতে মাইরাকে তার সাথে চেপে মৃদু স্বরে বলে, লিটল গার্ল, তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি, কোনো আইডিয়া আছে তোমার? মাইরা ভ্রু কুঁচকে তাকায়। ইরফান মাইরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, ইউ নো বাট ফ্লাওয়ার, পিএইচডি করার জন্য যা যা অ্যারেঞ্জ করেছিলাম সব কিছু ক্যান্সেল করেছি, জাস্ট ফর ইউ। আই ফিল লাইক আই অ্যাম আনএডুকেটেড নাও। মাইরা বোকা চোখে চেয়ে দেখল ইরফানকে। খারাপই লাগলো। ইরফান তার জন্য একটু শান্তি করে পড়তেও পারেনি, কিন্তু সে তো বারণ করেনি। আবার ভাবল, একটু আগেই তো বারণ করলো, এখন একটু লজ্জাও লাগছে। নিজের মাথায় নিজে একটা থাপ্পড় দিয়ে হিজাব বাঁধতে শুরু করে। কিছু একটা ভেবে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনার তো আরও দুদিন পর আসার কথা, আজ আসলেন কেন? ইরফান পিছু ফিরে থেকে একটু ঠোঁট বাঁকিয়ে বলে, বাংলাদেশি গার্লফ্রেন্ড কল করেছিল। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক একটা, শুধু উল্টোপাল্টা কথা বলবে। মাইরা এক্সাম শেষে বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়ে নামাজ পড়ে ইরফানের সাথে ঘুমিয়েছিল। এক্সামের জন্য তার ভালোভাবে ঘুম না হওয়ায় এক ঘুমে পুরো সন্ধ্যার পর ঘুম ভেঙেছে।
ইরফান বাম কাত হয়ে শুয়ে ঘুমে বিভোর। মাইরা ইরফানের দিকে খানিকটা ঝুঁকে ইরফানের বালিশের কোণায় মাথা রাখে। ইরফানের ঘুমন্ত মুখ পানে চেয়ে মৃদু হাসে মাইরা। কলেজ থেকে ফেরার সময়ের কথা মনে পড়ল। মাইরা এক্সাম শেষে কলেজ গেট থেকে বেরিয়ে ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, আপনি এখানে কেন? বাড়িতে যাননি? ইরফানের চোখ দুটো লাল। গতকাল সারা রাত ঘুমায়নি। আবার মাইরার এক্সামের পুরো সময়ে এখানে এভাবেই দাঁড়িয়েছিল। ইরফান মাইরাকে বাহাতে আগলে নিয়ে মৃদুস্বরে বলেছিল, একসাথে ঘুমাবো বউ, একা একা ঘুম আসে না। মাইরা কথাগুলো ভেবে হেসে ফেলল। ইরফানকে নিয়ে কি বলবে মেয়েটা বুঝে পায় না। ইরফানের হাত দুটোর দিকে চোখ পড়লে মুখখানা মলিন হয়ে যায়। হাত দুটো অনেকটাই কালচে হয়ে গিয়েছে। মুখ এগিয়ে নিয়ে ইরফানের দুই হাতে দুটো চুমু খায়। এরপর বেড থেকে নেমে নামাজ পড়ে নেয়। ঘরের এক কোণায় দুটো লাগেজ দেখে মাইরা এগিয়ে গিয়ে লাগেজের চেন খুললে অবাক হয়। দুটো লাগেজ ভর্তি নিকাব আর বোরখা। একটা লাগেজে শুধু কালো কালারের বোরখা আর নিকাব, আর অপর লাগেজে কালো সহ আরও বিভিন্ন কালারের বোরখা নিকাব। মাইরা অবাক না হয়ে পারে না। কালো কালার ইরফানের ভীষণ পছন্দের, এটা মাইরা এতদিনে বুঝে গিয়েছে। এই যে ঘরের সব জিনিসও কালো। ইরফানের কাবাডে 600টা শার্ট প্যান্টের মধ্যে 500টাই কালো। যদিও ইরফানের শার্ট প্যান্ট হয়তো আরও বেশি হবে। ইরফান যে ভীষণ বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে এটা মাইরা বুঝেছে। পেছন থেকে ইরফান বলে, কি করছো বাটফ্লাওয়ার? মাইরা উঠে দাঁড়ায়। ইরফানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, এতগুলো বোরকা নিকাব কার জন্য এনেছেন? ইরফান মৃদুস্বরে বলে, তোমার জন্য। মাইরা বলতে নেয়, তাই বলে এতগুলো? বলতে গিয়েও থেমে যায়। সে জুতোগুলোর কথা মনে পড়ে যায়। থাপ্পড়ের কথা মনে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মাইরা মিনমিন করে বলে, আমি তো নিকাব পরি না। ইরফান মৃদুস্বরে বলে, এখন থেকে পরবে। মাইরা মাথা নিচু করে বলে, আমি তো মুখ ঢেকে থাকতে পারি না, অভ্যেস নেই। ইরফান দুই হাতের আজলায় মাইরার মুখ টানায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান কণ্ঠে আবেগ ঢেলে বলে, তোমার মূল্য আকাশে ভেসে থাকা চাঁদের চেয়েও 1000 গুণ বেশি বাটফ্লাওয়ার। চাঁদকে সবাই দেখতে পেলেও আমার বাটফ্লাওয়ারকে দেখার অধিকার শুধুমাত্র আমার। আমার মাইরাপরীর সৌন্দর্য অনুভব করার অধিকার তোমার শিশরাজ ছাড়া আর কারো নেই। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মাইরার গালে হাত দিয়ে আবারও বলে, আমার মাইরাপরীকে জাস্ট আমিই দেখতে চাই, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? মাইরা কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারে না। দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে ছোট করে বলে, আচ্ছা শিশরাজ। ইরফান মৃদু হাসল। দুই হাতে মাইরাকে আগলে নেয়। একটু পর মাইরা মাথা উঁচু করে বলে, আপনি আজকে কয়টা সিগারেট খেয়েছেন? আজকে মাইরা যখন পরীক্ষার হলে ছিল তখন পুরো 3 ঘন্টা ইরফান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। সাথে একটা একটা করে সিগারেট শেষ করেছে। এজন্যই মূলত আজ অনেক খেয়ে ফেলেছে। ইরফান খুব স্বাভাবিকভাবে উত্তর করে, অ্যাবাউট 15। মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। রেগে ইরফানকে কথা শোনাতে ইচ্ছে করল, তবে নিজেকে দমিয়ে আবদার করে, আমি সিগারেট পছন্দ করি না। আপনি আমার এই অপছন্দের সিগারেট ছাড়েন না কেন শেষরাজ? ইরফানের মুখটা ছোট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা তো আজকের অভ্যেস নয়, এটা ইম্পসিবল। মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি আমার সাথে সবসময় অনেক চুইংগাম রাখি। তুমি অন্য কিছু বলো বাটফ্লাওয়ার, আই প্রমিস, আমি সব শুনব। মাইরার ভীষণ খারাপ লাগে। সে বোঝে এটা হ্যাবিট ছেড়ে দেওয়া তো সহজ কাজ নয়। মাইরা অসহায় কণ্ঠে বলে,
আপনি জানেন না শিশরাজ, সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়। আপনি কি আমার আগে ওপারে যেতে চান? আমার তো আপনি ছাড়া আপন কেউ নেই। তবুও আপনি কেন আমায় একা রেখে চলে যেতে চান? কথাগুলো বলতে বলতে মাইরার চোখের কোণে পানি জমে। ইরফানের নিজেকে ভীষণ অপরাধী লাগলো। মাইরার কথাটা একেবারে মিথ্যে নয়, কিন্তু মাইরার ইচ্ছেটাই তার কাছে সবচেয়ে বড়। মাইরার এই অপছন্দের জিনিসটা তার আরও আগেই তার লাইফ থেকে মুছে ফেলা উচিত ছিল। নিজের উপর বিরক্ত হলো। মাইরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, আই অ্যাম সরি বাটফ্লাওয়ার। এরপর ডান হাতে মাইরার চিবুকে হাত রেখে মাইরার মাথা কিছুটা উঁচু করে মৃদু স্বরে বলে, তোমার জন্য সব কিছু করতে পারি বাটফ্লাওয়ার। সিগারেট ইজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড অ্যান্ড ইউ আর মাই হার্ট অ্যান্ড মাই এভরিথিং। সো মাইরা পরীর জন্য ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়া ইটস নর্মাল। অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে অ্যান্ড আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাব। আর ইউ হ্যাপি বাটফ্লাওয়ার? মাইরা কি বলবে বুঝতে পারে না, তবে ইরফান সিগারেটকে গার্লফ্রেন্ড বলায় শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ইরফানের বুকে কপাল ঠেকায়। ইরফান মাইরার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মৃদু হাসে। পরদিন শুদ্ধ আর ফাইজ বাংলাদেশে ব্যাক করে। শুদ্ধ ফারাকে তার মায়ের কাছে গ্রামে রেখে গিয়েছিল। টিনা বেগম দরজা খুলে দিলে শুদ্ধ হেসে বলে, তোমার ছেলের বউ কোথায় মা? কি একটা অবস্থা! নিশ্চয় দজ্জাল বউটা এত ভোলাভালা শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। আহারে, আমার বউয়ের শাশুড়ি কষ্ট পেও না। আমি ওকে। টিনা বেগম শুদ্ধর কান টেনে বলে, এসেই বাদরামি শুরু করেছিস? ও রান্না করছে তোর জন্য। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, তুমি আমার বউটাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। টিনা বেগম হতাশ কণ্ঠে বলেন, যা গোসল করে নে, বাদরামি ছাড়ত। শুদ্ধ হাসল। টিনা বেগম শুদ্ধর সাথে টুকটাক কথা বলে তার ঘরের দিকে গেলে শুদ্ধ রান্নাঘরের দিকে যায়। পেছন থেকে দেখল ফারা ওড়না পাশে খুলে রেখে চুলার সামনে দাঁড়িয়ে আছে। শুদ্ধ এগিয়ে গিয়ে পেছন থেকে ফারাকে জড়িয়ে ধরে। ফারা ভয় পেয়ে চিৎকার দিতে গিয়েও শুদ্ধর কথা শুনে থেমে যায়। শুদ্ধ মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা উল্টো ঘুরে দাঁড়িয়ে বলে, এখান থেকে যাও, গোসল করে নাও, আমি আসছি। শুদ্ধ দুই হাতে ফারার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয়। ফারাকে দেখে তার সামিয়ার কথা মনে পড়ল। সত্যি বলতে তার খারাপ লেগেছে মেয়েটার জন্য, কিন্তু তার সবটা জুড়ে যে তার ফারা পাখি। ফারা শুদ্ধকে চুপ দেখে বলে, কি হয়েছে তোমার? শুদ্ধ ফারার দুই হাত ধরে হাতের উল্টো পিঠে চুমু আঁকে। ফারা অবাক হয়ে বলে, কি করছো? আমি রান্না করছি, হাত এঁটো হয়ে আছে। শুদ্ধ হাসল। ফারাকে জড়িয়ে ধরে বলে, অনেক ভালোবাসি ফারা পাখি। ফারা কিছু বলতে গিয়েও পেছনে শাশুড়ি মাকে দেখে বিড়বিড়িয়ে বলে, ছাড়ো আমায়, মা এসেছে। শুদ্ধ ফারাকে ধরে রেখেই গলা চড়িয়ে বলে, মা জানো, বউকে ছাড়া একদমই থাকা যায় না, মারাত্মক মিস করেছি। এখন আমার বউকে কি ছাড়া উচিত, তুমিই বলো। টিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে মৃদু হাসল। এই ছেলেকে নিয়ে আর পারেন না তিনি। ইরফান লাস্ট 6 মাস আগে নাসিমের সাথে দেখা করে গিয়েছিল। আবারও 6 মাস পর গত 3 দিন আগে তার সাথে দেখা করতে এসেছিল। নাসিম অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসে। ডাইনিং রুমে এসে খাবার খুঁজলে সব পাত্র একদম ফাঁকা দেখে নাসিম অসহায় মুখ করে থাকে। তার মা কয়েকদিন হলো আবার জেদ ধরেছে তাকে বিয়ে করাবে। তার বিজনেস পার্টনারের এক মেয়ে, বয়স 22-23 হবে। মেয়েটি তার মায়ের কান ভাঙিয়েছে কিভাবে যেন। নাসিম বিরক্ত। মেয়েটির সঙ্গে তার প্রায়ই দেখা হতো, টুকটাক কথা হতো। এখন সে সেই মেয়েটাকে বিয়ে করে নেবে? ব্যাপারটা তো হাস্যকর লাগে তার কাছে।
তার মা এসব নিয়ে তার উপর রেগে রান্না করেনি। নাসিম আর কী করবে? সে নিজেই রান্নাঘরে গিয়ে নুডলস রান্না করে নেয়। এরপর তার মা তার জন্য দুটো বাটিতে নিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। এগিয়ে গিয়ে মায়ের পাশে বসে মৃদু স্বরে ডাকে, মা। ভদ্রমহিলা চোখ বুজে রেখেই বলে, ঘরে বউ না আনলে এখন থেকে এভাবেই না খেয়ে থাকতে হবে। মায়ের কথায় নাসিম মৃদু হেসে বলে, হবে না মা, তোমার ছেলে রাত্রে জানে একটু আধটু, তোমাকে সহ রান্না করিয়ে খাওয়াবো। নাসিমের মা কথাটা শুনেই তড়িঘড়ি করে উঠে বসে। নাসিমের হাতে রান্না করা নুডলস দেখে তিনি অবাক হয়। তিনি ভেবেছিলেন নাসিমকে এভাবে বললে হয়তো মানাতে পারবে, কিন্তু তিনি ব্যর্থ। উল্টো তার ছেলে তার জন্য রেঁধে এনেছে। নাসিম মায়ের দিকে চেয়ে মলিন হাসল। হাতের বাটি রেখে মায়ের হাত তার দুই হাতের মাঝে রেখে একটা চুমু খেয়ে বলল, আমি এভাবে ভালো আছি মা। তুমি আমাকে বিয়ের কথা বললে আমি ভীষণ কষ্ট পাই। তুমি আমাকে কেন কষ্ট দাও মা? বারবি ডলকে ভাবি না আমি, কিন্তু আমি তো ওকে ভুলিও না মা। থাকি না এভাবে। ভদ্রমহিলার চোখজোড়া ঝাপসা হয়। তার ছেলের জীবনটা গুছিয়ে দিতে পারলেন না তিনি। নিজেকে সামলে বলে, জানি মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটি কে রে? খুব দেখতে ইচ্ছে হয়। কার জন্য আমার ছেলের জীবনের একটা অংশ থেমে গেল? নাসিম দীর্ঘশ্বাস ফেলল। মৃদু হেসে বলে, কখনো পূর্ণতা সুন্দর, কখনো অপূর্ণতা, আবার কখনো আক্ষেপ। তুমি আমার না হওয়া বারবি ডলকে না দেখার আক্ষেপ রাখো, আমি সামিয়াকে বন্ধু হিসেবে না পাওয়ার আক্ষেপ রাখি। এটাই সুন্দর। কথাগুলো বলে নাসিম খাওয়ায় মনোযোগ দিল। ভদ্রমহিলা ছেলের পানে চেয়ে রইল। নাসিমের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। যার সাথে হয়তো মিশে আছে বারবি ডল আর সামিয়া, এই দুটো নাম যাদের কখনো ভুলে যাওয়া যায় না। মাইরার এইচএসসি এক্সাম শেষে অ্যাডমিশন হয়। ভাগ্যর সাথে থাকায় মাইরা ইরফান ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। এটা নিয়ে মাইরা কি ভীষণ খুশি হয়েছিল। রাত তখন 10টা। ইরফান অফিস থেকে ফেরেনি। মাইরা ছাদের কোণায় এসে দাঁড়িয়েছে। তখনই ইরফানকে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে মাইরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতর চলে যায়। মাইরার মনে কিছু চলছে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে বুঝতে পারে ইরফান তাকে খুঁজে না পেয়ে ছাদে আসছে। ইরফানদের এই বাড়ি 3 তলা, রেলিংটা বেশ মোটা। মাইরা ভয়ে ভয়ে ছাদের প্রাচীরের উপর উঠে দাঁড়ায়। তখনই ইরফান ছাদে এসে দাঁড়ায়। সামনে তাকিয়ে মাইরাকে ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। ভীত কণ্ঠে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরা যদিও ভয় পাচ্ছে, তবে ইরফানকে দেখে হাসল। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে, শিশরাজ, দাঁড়ান দাঁড়ান। ইরফান ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। ওখানে কেন উঠেছ? মাইরা অসহায় কণ্ঠে বলে, শিশরাজ, আমাকে একদম বকবেন না, আমি কিন্তু লাফ দেব এখান থেকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। একটু এগিয়ে এসে বলে, বাটফ্লাওয়ার, নেমে এসো। মাইরা মাথা নেড়ে বলে, তাহলে বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর ভালোবাসেন? ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এই স্টুপিটের বাদরামি দেখতেই তার দিন যায়। মাইরা আবারও বলে, বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর অনেক ভালোবাসেন। মুখে উচ্চারণ করে বলবেন কিন্তু। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মাইরার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আই ডোন্ট লাইক ইউ। মাইরা মুখ ফুলিয়ে ইরফানকে অনেকটা কাছে দেখে হঠাৎই পেছন দিকে শরীর ছেড়ে দেয়। ইরফান এক প্রকার দৌড়ে গিয়ে শরীর ছেড়ে দেওয়া মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ভীত কণ্ঠে আওড়ায়, আই লাইক ইউ বাটফ্লাওয়ার, লাভ ইউ লট মাই হার্ট।
মাইরা 2 হাতে ইরফানকে জড়িয়ে ধরে শব্দ করে হেসে ফেলে। ইরফানের বুকটা ধুক ধুক করছে। এই মেয়েটার বাদরামির লেভেল কোথায় গিয়েছে? তার হার্ট অ্যাটাক করাবে স্টুপিড। ইরফান মাইরার মাথাটা উঁচু করে রেগে বলে, ভালো হবে না তুমি? পড়ে গেলে কি হতো? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, পড়ব না তো, শিশলা থাকতে তার বাডফ্লাওয়ার পড়ে যায় নাকি? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের বুকে মাথা রেখে মৃদু হাসে। ফারা, নুসরাত, শাহেদ, সাজিদ ভার্সিটির মাঠে বসে আছে। নুসরাত সবাইকে না জানিয়ে বিয়ে করায়, সাথে কন্টাক্ট অফ করে রাখায় সবার রাগ অভিমান বেশ কসরত করে ভাঙিয়েছে নুসরাত। তার আপুর যে কী হয়েছিল, হঠাৎই অনেক রুড হয়ে গিয়েছিল। এই কারণেই মূলত সে সবার থেকে দূরে ছিল। নুসরাত সাজিদের বাহুতে থাপ্পড় মেরে বলে, এই বিদ্যাসাগর আর ভালো হলো না, একটু কম করে পড়ত। আশেপাশেও একটু নজর দে, তোর বউ তো কেঁদে মরবে। নুসরাতের কথায় সবাই হাসলেও সাজিদ নুসরাতের থেকে কিছুটা দূরে সরে বলে, গা ঘেঁষবি না। সাজিদের কথায় নুসরাত অবাক হয়। সাজিদ তার থেকে কেমন যেন আর কথাই বলে না। শাহেদ হাসলেও ফারা হাসল না, বরং সাজিদের দিকে চেয়ে রইল। সকলে আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর নুসরাত বাইরে বেরিয়ে যায়। শাহেদও চলে যায়। সাজিদ বসে থাকে। কিছুক্ষণ পর সাজিদ উঠে দাঁড়ালে ফারা এগিয়ে এসে দাঁড়ায় সাজিদের সামনে। এরপর মৃদু স্বরে বলে, তুই কি ডিস্টার্ব সাজিদ? সাজিদ মৃদু স্বরে বলে, না। ফারা সাজিদের দিকে তাকিয়ে বলে, তুই নুসরাতকে ভালোবাসিস, তাই না সাজিদ? ফারার কথায় সাজিদ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফারা আফসোসের সুরে বলে, ওর থেকে লুকিয়ে রাখলি কেন? আমরা যখন একসাথে ছিলাম তখন জানিয়ে দিলে অ্যাটলিস্ট ও হয়তো এখন বিবাহিত থাকতো না। সাজিদ বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর মৃদু হেসে বলে, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে ফারা, টিউশন করে পেট চালাই। আমরা মধ্যবিত্তরা ভালোবাসতে পারলেও সেই ভালোবাসা চাওয়ার দুঃসাহস আমাদের নেই। কথাটা বলে সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে বলিস না ফারা, ও বিদেশি বরের সাথে খুব সুখী আছে। ফারা অসহায় চোখে চেয়ে রইল। তার মনে পড়ল সামিয়ার কথা, মনে পড়ল নাসিমের কথা, এরপর মনে পড়ল জাহারার কথা। ইরফানের খালাতো বোন জাহারা, যে মেয়েটি ইরফানের জন্য এই ভার্সিটি বাদ দিয়ে দিয়েছিল। বিয়ে করবে না বলে কত অশান্তি করেছে শুনেছে, কিন্তু সবশেষে অনেক কষ্টে বিয়ে দিয়েছিল জাহারাকে, খুবই সাদামাটাভাবে। এখন হয়তো ভালোই আছে সে, কিন্তু বাকিদের জীবন কেমন ছন্নছাড়া হয়ে গেল। সাজিদের পরিণতি কি হবে? কথাগুলো ভেবে ফারার মন খারাপ হলো। শুদ্ধ অন্তরাকে দেখে বলে, কিরে, কী অবস্থা? অন্তরা ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বলে, এই তো চলছে। বিয়ের দাওয়াত দিলি না যে? অন্তরা হেসে বলে, আমাদের মতো মানুষদের জন্য বিয়ে করা তো দূর, বিয়ে শব্দটাতেই ঘৃণা জন্মে গিয়েছে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। অন্তরা ফারার সাথে টুকটাক কথা বলে বেরিয়ে যায়। নুসরাত নাকি বেরিয়ে গিয়েছে। শুদ্ধ ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, মন খারাপ কেন পাখি? ফারা মলিন মুখে বলে, কিছু মানুষের জীবনে ভালোবাসা শুধু কষ্ট দেয় কেন? শুদ্ধ একটু ভেবে বলে, কারণ সেই কিছু মানুষের ভালোবাসা একতরফা হয়। দুই তরফা ভালোবাসা হলে সেই ভালোবাসায় 99% মানুষ জিতে যায়, যেখানে একাকার সমান প্রশান্তি থাকে। এই যেমন আমি আমার ফারা পাখিকে পেয়েছি। ফারা মৃদু হাসল। শুদ্ধ হেসে বলে, ভালোবাসি পাখি। সন্ধ্যার পরপর ইরফান মাইরাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। মাইরা লাবিবকে কোলে নিয়ে বসে আছে। লাবিব মাইরার উদ্দেশ্যে বলে, আপুই, আমাকে তুমু খাচ্ছ না কিনু? ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিকজ হাজবেন্ডের কিস করতে হয়।
লাবিব ইরফানের দিকে চেয়ে বলে, তুমি সিটাপ, তুমি পুচা, আপুকে টুমু খেতে দাও না, খুচিব দুলা ভাই। মাইরা মিটমিটিয়ে হাসছে লাবিবের কাণ্ড দেখে। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মাইরা হেসে বলে, আপনার অনুভূতি বলুন। ইরফান মৃদুস্বরে বলে, তোমার ভাইকে বিয়ে দিয়ে দেব, আমার বইয়ের ভাগার কত দেব? মাইরা ইরফানের কথা শুনে হেসে ফেলল। লাবিব ভাবুক ভঙ্গিতে বলে, বিয়ে দিলে কি হবে? ইরফান সাথে সাথে বলে, তোমার বউ হবে। লাবিব তার ডান হাত বাড়িয়ে আঙুলগুলো নাড়াতে নাড়াতে বলে, আমাল বউ কোথায়? আমাল বউ এনে দাও। লাবিবের কথা শুনে মাইরা জোরে জোরে হাসতে থাকে। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। মাইরা লাবিবকে ইরফানের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। তার মা রান্নাঘরে রান্না বসিয়েছে। মাইরা এগিয়ে যায়। তার এখন এই বাসায় এসে ভীষণ ভালো লাগে। লাবিবের বাবা তাকে আর কিছুই বলে না। মাইরা রান্নাঘরে এসে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মাইরার মা মৃদু হেসে বলে, এখানে আসলি কেন? ইরফানের কিছু লাগলে বলিস মা। মাইরা মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুধু জামাই জামাই করো, আমাকে তো ভুলেই যাচ্ছ দিন দিন। মাইরার মা হাসল মাইরার কথায়। রান্না ঢেকে দিয়ে মাইরার দিকে ফিরে মৃদু হেসে বলে, তুই তো আমার মা, আমার মাকে কি করে ভুলি বলতো? মাইরা তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন মা? ভদ্রমহিলা মাইরাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতে খাবার নাড়তে নাড়তে বলে, আমার মেয়ের মন ভালো তাই মাও তার কাছে ভালো। মাইরা হাসল। মায়ের সাথে হেলান দিয়ে রান্না দেখতে লাগলো। সত্যিই তার মা সেরা। পরদিন ইরফান মাইরা ফজর নামাজ পড়ে আর ঘুমায়নি। মূলত ইরফান মাইরাকে ঘুমাতে দেয়নি। সে মাইরাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। খুব মনোযোগ সহকারে অল্প সময়ের মাঝেই মাইরাকে কালো শাড়ি পরিয়ে দেয়। সবশেষে হাঁটু মুড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দেয়। মাইরা মৃদু হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান তার কাজ শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। একে তো মাইরাদের এখানে এসি নেই। ইরফান ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনি কি গোসল করবেন? ইরফান মাইরার দিকে তাকায়। মাইরার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। এরপর মাইরার দুই গালে হাত রেখে মৃদু স্বরে বলে, আমি তোমাকে রেডি করিয়ে দেই বউ। কথাটা বলে ইরফান নিজে নিজে যা পারল তাই সাজিয়ে দিল। মাইরার দুই হাত ভর্তি করে কাচের চুড়ি পরিয়ে দেয়। মাইরা হাসল। তার মনে আছে ইরফান প্রায় 30টা অ্যালবাম কিনেছিল, যার মধ্যে ইরফানের আঁকানো তাদের কত শত পিক বন্দি করে রাখা আছে। এরপর ইরফান তাদের দুজনের জন্য কাপল ঘড়ি কিনেছিল, সাথে অনেক বড় বক্সের চুড়ি, যেখানে 60 ডজন চুড়ি ছিল। এই চুড়িগুলো ইরফানের দেওয়া সেই চুড়িগুলোর মধ্যে কয়েক ডজন। মজার ব্যাপার হলো, এগুলো মাইরা নেয়নি। গ্রামে আসার আগে ইরফান নিজে নিজেই কখন যেগুলো তাদের ট্রলিতে তুলে নিয়েছে মাইরা জানেই না। ইরফান শাড়ির আঁচল টেনে মাইরার মাথায় দিয়ে দিল। সব কিছু খুব সুন্দর করে পিন আপ করে দিয়ে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর মাইরাকে নিখুঁতভাবে অবলোকন করে। মাইরার মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, মাথায় ঘোমটা টানা, গায়ে কালো শাড়ি জড়ানো। এইটুকুতেই মেয়েটিকে কি সুন্দর লাগছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, মাইরা পড়ি। মাইরা লাজুক হাসল। ইরফান তাকে পুরো রেডি করিয়ে দিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, 5 মিনিটস ওয়েট করো। বেশ কিছুক্ষণ পর ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাইরা দেখল ইরফানের পরনে কালো প্যান্ট। বেডের উপর থেকে কালো শার্ট নিয়ে গায়ে জড়ায় ইরফান। মাইরা নতুন করে আর কি অবাক হবে। এই লোক কালো বলতে পাগল। মাইরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে বলে, হোয়াট?
মাইরা মাথা নাড়িয়ে না বোঝায়। ইরফান বাঁ হাতে মাইরার হাত ধরে, ডান হাতে তার ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালের আলো ফুটেছে মাত্র। আশেপাশে তেমন মানুষ নেই। গ্রামের রাস্তা দিয়ে মাঝে মাঝে দুই একজন মানুষ যাওয়া আসা করছে। ইরফান মাইরার হাত ধরে এগিয়ে যায়। মাইরা আশেপাশে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশলা? ইরফান বাঁ হাতে মাইরাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার পরিচিত এক জায়গায় যাচ্ছি বাটফ্লাওয়ার। মাইরা ইরফানের সাথে হাঁটে, বেশ ভালো লাগছে তার। কিছু দূর যেতেই ইরফান মাইরাকে একটা গাছের নিচে নিয়ে দাঁড় করায়। মাইরা জায়গাটি দেখে হাসল, কিছু মনে পড়ল যেন। এটা তো সেই জায়গা যেখানে মাইরা প্রায়ই মন খারাপ করে বসে থাকত। বলা যায় এই গাছটি মাইরার এককালের দুঃখের সঙ্গী ছিল। এখানে বসে কত কেঁদেছে সে। সেসব দিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। ইরফান মাইরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এক বিষণ্ণ বিকেলে বিষণ্ণতায় ঘেরা একটা ছোট্ট মেয়ে এই গাছতলায় বসে বসে আল্লাহর কাছে আর্জি করেছিল সে যদি কোটিপতি হতো। ইরফানের কথা শুনে মাইরা ভীষণ অবাক হয়। ইরফান তার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখায়, যেখানে মনে হলো বাটফ্লাওয়ার নামে একটা অ্যাকাউন্ট, যেখানে প্রায় 5 কোটি টাকা জমানো। ইরফান মাইরার কাঁধে থুতুনি রেখে মৃদু স্বরে বলে, নাও ইউ আর এ মিলিয়নিয়ার বাটফ্লাওয়ার। মাইরার মনে পড়ে সেদিনের কথা, যেদিন লাবিবের বাবা তার সামনে থেকে খাবারের প্লেট ছুঁড়ে ফেলার পর সে গাছতলায় এসে কাঁদছিল আর এসব বলছিল। ইরফান এসব শুনে নিয়েছিল। মাইরার চোখ জোড়া ভরে ওঠে। ইরফান তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো কত নিখুঁতভাবে পূরণ করে। মাইরা নিজেকে সামলে উল্টো ঘুরে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, এসব কেন করেছেন শিশলা? ইরফান মাইরার ডান হাত তার বুকে চেপে মৃদু স্বরে বলে, তোমার ইচ্ছে পূরণ করলে এখানে অনেক শান্তি লাগে বাটফ্লাওয়ার। একটু থেমে আবারও বলে, আমি তোমার আগে মারা গেলে তোমার কোনো টেনশন থাকবে না, এরকম 5টা অ্যাকাউন্ট আছে। ইরফানের কথা শুনে মাইরা ঝাপসা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার জলে ভরা টইটুম্বুর আখিজোড়া দেখল, তবে কিছুই বলল না। মাইরা ইরফানের চোখে চোখ রেখে বলে, একদিন আমি মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। সেদিন আপনি আমার পাশে এসে আমায় বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে আমায় কত যত্নে আগলে নিয়েছিলেন। তবে এখন আমার আগে চলে যেতে চেয়ে কেন আমায় কষ্ট দিচ্ছেন শিশরাজ? এইটুকু বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান চুপ থাকল। মাইরা নাক টেনে বলে, আমি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম, এখনও আপনার জন্যই বাঁচি। আমার আপনি ছাড়া কে আছে বলুন তো? আপনি আমাদের আল্লাহকে একটু বলুন না, যেন আমি আমার শিশরাজের সাথে মরতে পারি। আমি শুধু রাতে আপনার বুকে ঘুমাতে চাই না, আমি অনন্তকাল আপনার বুকে ঘুমাতে চাই শিশলা। ইরফান অবাক হয়ে মাইরার দিকে চেয়ে রইল। ডান হাতে মাইরার চোখ জোড়া মুছে দিয়ে বলে, হুশ, কাঁদে না। এই যে আছি, কোথাও যাচ্ছি না আমার হাটকে রেখে। আমি ডিসাইড করেছি বিজনেসে যে টাইম দিতাম সেখান থেকে হাফ টাইম কেটে আমার মাইরা পরীর নামে লিখিয়ে দেব। হ্যাপি হ বউ। মাইরা হেসে ফেলল। ইরফানের বুকে নাক ঘষল। এরপর ইরফানের হাত ধরে সামনের দিকে যেতে যেতে বলে, এবার আমি আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, আসুন। যেতে গিয়েও পিছু এসে নিচু হয়ে বসে। ইরফানের পা থেকে জোর করে জুতো খুলে দেয়। সাথে ইরফানের 2 পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে দেয়। ইরফান মাইরার কাজে বাধা দিল না। মাইরা ইরফানের হাত ধরে এগিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে যায়। 2 পাশে ধান, মাঝে চিকন আইল। মাইরা ইরফানের হাত ধরে ধরে এগিয়ে যায়। ইরফান মাইরাকে এক জায়গায় দাঁড় করিয়ে মাইরার পিক উঠায় তার ক্যামেরার সাহায্যে। এরপর ধান ক্ষেতের একপাশে একটা মেশিন চালু করা।
যেখানে অনবরত পানি পড়ছে। পানিগুলো আইলের মাছ দিয়ে বিভিন্ন ক্ষেতে ছড়িয়ে পড়ে। মাইরা পানির পাশে গিয়ে দাঁড়ালে ইরফান অনেকগুলো পিক উঠায়। মাইরা মেশিন থেকে নির্গত পানি কিছুটা মুখে দেয়। ইরফান হাঁটুর নিচ পর্যন্ত পানির মাঝে দাঁড়িয়ে আছে। মাইরার শাড়িও অনেকটা ভিজে গিয়েছে। ইরফান মৃদু হেসে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরা মুখে পানি দিয়ে ভেজা মুখে ঘাড় বাঁকিয়ে তাকালে ইরফান সাথে সাথে মাইরার পিক ক্লিক করে। মাইরা ইরফানের দিকে পানি ছিটিয়ে খিলখিলিয়ে হাসে। ইরফান মুখ বাঁকিয়ে আবারও মাইরার দিকে তাকায়। মাইরার হাস্যোজ্জ্বল পিক তার ক্যামেরায় বন্দি করে। এরপর ইরফান তার ক্যামেরা গলায় ঝুলিয়ে মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরাকে কোলে তুলে নেয়। এরপর দুই আইলের মাঝখানে বয়ে যাওয়া পানির মাছ দিয়ে হাঁটে ইরফান। বেশ ভালো লাগছে তার। মাইরা ডান হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান আর চোখে মাইরার দিকে তাকায়। সামনের দিকে দৃষ্টি রেখে বলে, আই নো বাটফ্লাওয়ার। মাইরা মুখ ফুলিয়ে বলে, আপনি আমার কথার আনসার দেন না কেন? ইরফান হাত তার দিকে সিটিয়ে মাইরাকে তার সাথে জড়িয়ে নিয়ে আবেগঘন কণ্ঠে বলে, ভালোবাসা ফিল করতে হয় বাটফ্লাওয়ার, এটা বলার জিনিস নয়। মাইরা দুই হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। আশেপাশে চোখ ঘুরালে তেমন কাউকেই দেখতে পায় না। ইরফানের গিরার অনেকটা উপর পর্যন্ত পানি ছুঁই ছুঁই। সেভাবে ইরফান মাইরাকে কোলে নিয়ে হাঁটে। গ্রামীণ পরিবেশে সকালের এমন আবহাওয়ায় নতুন এক অনুভূতির সাথে পরিচিত হলো দুজন। সন্ধ্যার পরপর ইরফান আর শুদ্ধ ছাদে বসে আছে। ইরফান ল্যাপটপে কিছু কাজ করছে। শুদ্ধ সিগারেট খুব বেশি খায় না, তবে মাঝে মাঝেই না খেয়ে থাকতে পারে না বেচারা। যেমন ইরফানের পাশে বসে সিগারেট টানতে ব্যস্ত। ভাবনায় আসে, সে প্রায় অনেক দিন যাবৎ, না শুধু অনেক দিন নয়, বেশ কয়েক মাস হলো ভুল করেও ইরফানের হাতে সিগারেট দেখেনি। ব্যাপারটা বোঝে না। তার সামনে না খাক, এই কয়েক মাসে ভুল করে একবার হলেও একদিনও তো চোখে পড়ত, কিন্তু না, সে দেখেনি। কিছু একটা ভেবে ইরফানের দিকে তার ধরে রাখা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে, ইরফান, সিগারেট খাবি? ইরফান ল্যাপটপে কাজ করতে করতে ধান্দায় শুদ্ধর হাত থেকে সিগারেট নেয়। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ঠোঁটের ফাঁকে রাখে। এরপর হাতের লাইটার শুদ্ধর হাতে দিয়ে ডান হাতে সিগারেট ধরে সামনে চোখ পড়লে দরজায় মাইরাকে দেখল। ইরফান বেশ কিছুক্ষণ মাইরার দিকে চেয়ে থেকেই সিগারেট ছুঁড়ে ফেলল। মাইরার মুখে বিষাদের ছোঁয়া ছিল, যা ইরফানের কাণ্ডে মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানও সূক্ষ্ম হাসে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, সিগারেট ছুঁড়ে ফেললি কেন? ইরফান মাইরার দিকে চেয়েই বলে, বাটফ্লাওয়ার লাইক করে না। শুদ্ধ অবাক হয়ে বলে, না খেয়ে কেমনে থাকিস, ছাড়বি কেমনে? ইরফানের সহজ স্বীকারোক্তি, ইটস ডিফিকাল্ট, বাটফ্লাওয়ারের জন্য সব কিছু করতে পারি, সেটা যতই ডিফিকাল্ট হোক না কেন। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, একটু কম কম ভালো হ ভাই, আমার বউ তো হার্ট ফেল করবে তোর মতো স্বামীকে দেখে। আমি এসব সিগারেট ছাড়তে পারবো না ভাই। ওরে বাবা, কি ভয়ানক কঠিন কাজ। ইরফান মাইরার দিকে চেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। মৃদুস্বরে বলে, আই ক্যান ডু এনিথিং ফর মাই বাটফ্লাওয়ার। শুদ্ধ চুপ থাকল। ইরফানের সাথে তার মেলানো যাবে? এই শালা অস্বাভাবিক, হাত দুটোর কি অবস্থা করেছে। ইরফান ছাদ থেকে এসে ঘুমিয়েছে। এখন রাত বাজে 12টা। মাইরা ইরফানের জন্য ভাত এনে বসে আছে। ইরফান উল্টো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। মাইরার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসতেই সে ইরফানের দিকে এগিয়ে এসে ইরফানের কানের ভেতর এক আঙুল ঢুকিয়ে ঘোরায়। ইরফানের মুখে বিরক্তির ভাঁজ। মাইরা অনবরত এই কাজ করতে থাকে।
ইরফান বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মাইরা কি আর সোনার বান্দা? সে মিটিমিটি হেসে ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ইরফানের কানে ফু দেয়। ইরফান আবারও ঘুমের ঘোরে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, কী প্রবলেম, জ্বালাচ্ছ কেন? মাইরা ইরফানের মুখ বরাবর মুখ রেখে বলে, উঠুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো। মাইরাও বিরক্ত হয়, ইরফানকে আরও জ্বালায়, কিন্তু এই লোক আজ উঠবে না বলে হয়তো পণ করেছে। মাইরা কিছু একটা ভেবে ইরফানের কানের কাছে মুখ নিয়ে শব্দ করে গেয়ে ওঠে, তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। এইটুকু বলতে ইরফান ঠাস করে মাইরাকে বিছানায় ফেলে মাইরার উপর আধশোয়া হয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমি তোমার কি? মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে। ইরফান মাইরার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, বলো, আমি তোমার কি? মাইরা মিনমিন করে বলে, জান। ইরফান মাইরার কাঁধে মুখ গুজে চোখ বুজে নেয়। মাইরার কানের কাছে মুখ নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে একটু টেনে টেনে ডাকে, জান। মাইরা কেঁপে ওঠে। ইরফান চোখ বুজেই মাইরার কাঁধে একটা গাঢ় চুমু আঁকে। আবারও একই কণ্ঠে বলে, ডিস্টার্ব করছিলে কেন জান? এবার আমি তোমায় ডিস্টার্ব করব। বি রেডি, ওকে জান? মাইরা ঢোক গেলে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। ইরফান মৃদু স্বরে বলে, ইউ নো বাটফ্লাওয়ার, টুডে 16 জুলাই, ইয়োর বার্থডে। কনগ্রাচুলেশনস অন টার্নিং 18 মাই লাভ। মাইরার দৃষ্টিতে বিস্ময় সাথে অন্তরে। ইরফান মাইরার গলায় নাক ঘষে বলে, বাটফ্লাওয়ারকে খাবো বলে ঘুমিয়েছিলাম, আর ইউ রেডি? মাইরার পুরো শরীর কেঁপে ওঠে। ইরফান মাথা তুলে মাইরার দিকে তাকায়। মাইরার চোখে মুখে কেমন ভীতি, সাথে চাপা উত্তেজনা। ইরফান মাইরার চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঘোরের মাঝে বলে, মাইরা পড়ি, তুমি এত সুন্দর কেন? তুমি বড় হয়ে গেলে কেন বউ? আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। মাইরার দুই পায়ের তালুতে শিরশির অনুভূতি হয়। ঢোক গিলে মিনমিন করে বলে, ভাত খাবেন? ইরফান মাইরাকে কথা শেষ করতে দেয় না। মাইরার ঠোঁটজোড়া তার ঠোঁটজোড়ার ভাঁজে নিয়ে নেয়। মাইরা আবেশে চোখ বুজে নেয়। ইরফান বেশ অনেকটা সময় পর মাইরাকে ছেড়ে মাতালের মতো কণ্ঠে আওড়ায়, জাস্ট তোমাকে খেতে চাই জান, নাথিং এলস। কথাটা বলতে বলতে মাইরার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকতে ব্যস্ত হয়। সাথে অবাধ্য হাতের বিচরণে মাইরাকে এলোমেলো করে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে ডাকে, ভালোবাসি শিশলা। ইরফান মাথা উঁচু করে মাইরার দিকে তাকায়। মাইরার ভেজা চোখ। ইরফান মাইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে আবেশিত কণ্ঠে আওড়ায়, লাভ ইউ টু মাই জান। মাইরার চোখে পানি নিয়েও সে হেসে ফেলল। ইরফান মাইরার সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে নেয়। দুই হাতে তার বাটফ্লাওয়ারকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরা ছটফটিয়ে উঠলেও ইরফান মাইরাকে ছাড়ল না। বরং সময়ের পাল্লা যত বাড়ে শীর্ষরাজ তার বাটফ্লাওয়ারকে উন্মাদের ন্যায় নিজের করতে ব্যস্ত হয়। এত বছরে তৃষ্ণা যেন সব আজ রাতে মিটিয়ে নিতে ভীষণ তৎপর মাইরার শিশলা। যাকে বুকে নিয়ে গত 2 বছর ঘুমিয়েছে, আজ হঠাৎই যেন সেই ধৈর্যশীল প্রেমিক ভীষণ ধৈর্যহীন হয়ে পড়েছে। বিশালদেহী শীর্ষরাজের বক্ষের নিচে ছোট মাইরা হাসি মুখে তার শিশলাকে বরণ করে নেয়। দুজনের মাঝে জমানো হাজারো প্রণয় একত্রিত হয়ে যেন এক সুখময় কাব্য রচিত করতে ব্যস্ত দুজন কপট কপতি। পরদিন সকাল সকাল মাইরা ভার্সিটিতে চলে গিয়েছে তারেক নওয়াজের সাথে। ইরফান সকাল সকাল ঘুম থেকে উঠে মাইরাকে না পেয়ে ভীষণ বিরক্ত হয়।
খুব ভালোই বুঝেছে স্টুপিড বউটা লজ্জা পেয়ে তার থেকে পালাতে আগে আগে চলে গিয়েছে। ইরফান হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মাইরা মিলাকে নিয়ে ক্লাসের একদম পেছনের দিকে বসেছে। মুখটা কেমন ছোট করে রেখেছে। মিলা মাইরার মুখ দেখতে পায় না নিকাবের আড়ালে, তবে চোখ দেখে কিছু গোলমাল লাগছে। মাইরা মিলাকে তার দিকে জহুরি চোখে চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলে, কি? মিলা গালে হাত দিয়ে বলে, আমি এখনও সিঙ্গেল হলেও আমার যথেষ্ট বুদ্ধি। তোর কি হয়েছে ঝেড়ে কাস তো। মাইরা অসহায় চোখে চেয়ে বলে, তুই বিয়ে করছিস না বলে আমি শুকিয়ে যেতে যেতে দুর্বল হয়ে গেছি। কিছু কর ময়না। মিলা পুরো ক্লাসে চোখ বুলিয়ে বলে, কাউকে পছন্দ হয় না। তোর জামাইয়ের একটা যমজ ভাই থাকলে সেই হতো। মাইরা রেগে বলে, আমার শিশরাজের দিকে নজর দিলে তোর চোখ কিন্তু তুলে নেব বলে দিলাম। বেয়াদব, যা ভাগ। মিলা মুখ টিপে হেসে বলে, আহারে, আমার ময়নাটা তার শিশরাজকে কত ভালোবাসে। কথাটা বলে মাইরার বোরখার হাতা গুটিয়ে রাখা হাতের একটা জায়গায় জখম দেখিয়ে বলে, অবশ্য এসব ভালোবাসা পেলে সবাই এতই ভালোবাসে, তাই না ময়না? মাইরা থতমত খেয়ে দ্রুত বোরকার হাতা ঠিক করে নামিয়ে নেয়। তখনই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। মাইরা ইরফানকে দেখেই চোখ নামিয়ে নেয়। ইরফান ক্লাসে প্রবেশ করে আগে পুরো ক্লাস স্ক্যান করে নেয়। মাইরাকে এক কোণায় দেখে বিরক্ত হলো। মিলা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার মাইরার দিকে তাকায়। মাইরাকে সেই যে মাথা নিচু করতে দেখেছে আর তোলেনি। হলোটা কি? এ তো ডেইলি তার স্বামীকে জ্বালায়, আজ কি হলো? কিছু একটা ভাবতেই বলে ওঠে, ময়না, বেশি লজ্জা পাচ্ছিস? বেশি হয়ে গেলে আমাকে কিছু দিয়ে তোর অনাহার স্বামীটার দিকে তাকা। বেচারা তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ট্যারা হয়ে যাবে রে। মাইরা রেগে বলে, বেয়াদবের বাচ্চা, চুপ কর, নয়তো তোকে এক শট মেরে উগান্ডা পাঠাবো। ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, লাস্ট বেঞ্চ, স্ট্যান্ড আপ। মাইরা আর মিলা দুজনেই তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে, স্ট্যান্ড আপ। মাইরা ঢোক গিলে দাঁড়ায়, সাথে মিলাও। ইরফান মিলার উদ্দেশ্যে বলে, তুমি বসো। মিলা খুশি হয়ে টুপ করে বসে পড়ে। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। কত বড় খারাপ লোক, তাকে দাঁড় করিয়ে রাখছে আর তারই বান্ধবীকে বসতে বলল। ইরফান মাইরার দিকে চেয়ে লেকচার দেয়, এই স্টুপিডকে ঘুম থেকে উঠে পায়নি, ভার্সিটি একা এসেছে, এখানে এসে আবার লাস্ট বেঞ্চে বসেছে, মেজাজ পুরো খারাপ করে দিয়েছে। মাইরার দৃষ্টি বুঝল ইরফান, পাত্তা দিল না। ভার্সিটির ক্লাস শেষে মাইরা ভার্সিটির মাঠে মিলাসহ তার নতুন আরও 3জন ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। ইরফান মিনিট 5 হলো দাঁড়িয়ে আছে মাইরার জন্য। তার ভার্সিটির সবাই জানে মাইরা ইরফানের স্ত্রী, কিন্তু মাইরা ইরফানের কাছে আবদার করেছিল ভার্সিটিতে সবার সামনে যেন তাকে ইরফান বউয়ের মতো ট্রিট না করে। ইরফান মেনে নিয়েছিল, কিন্তু তার বউ তো স্টুপিড। সে পুরো 5 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে, অথচ মাইরার কোনো খবর নেই। খুব ভালোই বুঝেছে ইচ্ছে করেই এমন করছে। ইরফান পকেটে 2 হাত গুজে রেখে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ করে গম্ভীর গলায় ডাকে, মিসেস ইরফান নওয়াজ, কাম ফাস্ট, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ইরফানের কথা শুনে মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরার ফ্রেন্ডসহ ভার্সিটির মাঠে আরও অনেকেই ইরফান আর মাইরার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এমন নয় কেউ জানে না মাইরা ইরফানের বউ, কিন্তু ইরফান তাদের সামনে মাইরাকে কখনো এভাবে ট্রিট না করায় বেশ অবাক হয়েছে। মাইরা দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এই লোকটা কি শুরু করেছে? ধূপধাপ পা ফেলে ইরফানের সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে বলে,
এমন করছেন কেন? ইরফান মাইরার হাত ধরে বলে, এসো। মাইরা ইরফানের হাত আটকে বলে, আমি আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। ইরফান রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। মাইরাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখায় এমন করছে ইরফান বুঝল। বউটার এত জেদ। ইরফান ঠান্ডা গলায় বলে, সরি বউ, এসো আমার সাথে। মাইরা মুখ ফুলিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। আপনি আমাকে এমনি এমনি দাঁড় করালেন কেন? আর আমার ফ্রেন্ড মিলাকে বসিয়ে দিলেন। অসভ্য হয়ে গিয়েছেন আপনি, সরুন বলছি। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমি তো তোমার ফ্রেন্ডকে দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। মাইরা রেগে বলে, আবার মিথ্যাও বলছেন। আমার মুখ তো দেখা যায় না, তাহলে কি দেখলেন আপনি? ইরফান মৃদু স্বরে বলে, যা দেখা যায় সেটুকুই দেখি, এসো আমার সাথে। মাইরা মন খারাপ করে বলে, আমার পা ব্যথা হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে বলে, ওকে, কোলে নিচ্ছি, কাম। মাইরা চোখ বড় বড় করে দ্রুত 2 পা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, না। পাশ দিয়ে তার ক্লাসের এক ক্লাসমেট যাচ্ছিল, মিটিমিটি হাসছিল। মাইরার কান্না পায়। তাকে সবাই খ্যাপাবে এখন। এই লোকটা তাকে কোথাও একটু শান্তি দেয় না। এগিয়ে এসে রেগে বলে, অসভ্য লোক, আপনি আমায় একটু শান্তি দেবেন না? ইরফান আশেপাশে তাকিয়ে মাইরার দিকে চেয়ে বলে, গত রাতে আদর করলাম যে বউ, এত ফাস্ট ভুলে গেলে? মাইরা থতমত খেয়ে তাকায়। ভীষণ লজ্জা পায় বেচারি। কথা বলাই যাবে না এনার সাথে। কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর খুব দ্রুত তার চিরাচরিত গাম্ভীর্যের ভাব এনে মাইরার পিছু পিছু এগিয়ে যায়। যাওয়ার পথে একটু পরপর কেউ না কেউ তাকে সালাম দেয়। ইরফান ছোট করে সালামের উত্তর নেয়। মাইরা বাইরে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। ইরফান এগিয়ে এসে মাইরার হাত ধরে একটা রিকশার সামনে দাঁড়িয়ে বলে, ওঠো। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। বিস্মিত কণ্ঠে বলে, রিকশায় যাব? ইরফান মৃদুস্বরে বলে, হুম, ওঠো। আজ তোমায় রিকশায় নিয়েই শহর ঘুরব। মাইরা ভীষণ অবাক হয়। মাইরা তো এটাই চাচ্ছিল। ইরফান কিভাবে যে জেনেছে? মাইরা অবাক হয়ে বলে, আপনি ভালোভাবে বসতে পারবেন? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, লাস্ট 1 মান্থ রিকশায় চলাচল করে প্র্যাকটিস করেছি। মাইরা কি বলবে বুঝল না। মানে তার ইচ্ছে পূরণ করতে ইরফান তার বিলাসবহুল গাড়ি রেখে রিকশায় চলাচল করেছে। মাইরা ইরফানকে নিয়ে মন্তব্য করার মতো কিছু খুঁজে পায় না। ইরফানকে সেই 6 মাস আগে সিগারেট না খাওয়ার আবদার করার পর আজ পর্যন্ত ইরফানের হাতে সিগারেট দেখেনি মাইরা। মাইরা যাই বলে সবই কত যত্ন সহকারে করে দেয়। মাইরা অবাক হয়ে বলে, আচ্ছা শিশরাজ, এমন কিছু কি আছে যা আপনি পারেন না, বা আমি বললেও পারবেন না? ইরফান মাইরার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলে, বাডফ্লাওয়ারকে কোনোভাবেই হার্ট করতে পারি না, সে বললেও পারবো না, এটা কমপ্লিটলি ভুলে গিয়েছি। মাইরা ভীষণ অবাক হয়। ইরফান কত বদলে গিয়েছে। প্রথম প্রথম তাকে কত থাপ্পড় দিত, এরপর থাপ্পড় ছেড়ে দিয়ে শুধু ধমকাতো, এরপর মাঝে মাঝে মারার জন্য হাত তুলেও আবার নামিয়ে নিত। ধাপে ধাপে যেন ইরফান তাকে আঘাত করার সব পথ ভুলে গেল। এখন ইরফান শুধু তার যত্ন করতে শিখে গিয়েছে। আবেগে মাইরার চোখের কোণে পানি জমে। ইরফান 2 হাতের মাঝে মাইরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন বাডফ্লাওয়ার? কোথাও ব্যথা পেয়েছ? মাইরা মৃদু হেসে বলে, আপনি অনেক ভালো, জানেন শিশরাজ। ইরফান কিছুই বলল না। মাইরাকে রিকশায় বসতে বললে মাইরা রিকশায় উঠে বসে। এরপর ইরফান মাইরার পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে।
মাইরা 2 হাতে ইরফানকে জাপটে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ শিশলা। ইরফান মৃদু হাসল। ডান হাত পেছন দিকে নিয়ে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে গেয়ে ওঠে, গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমাকে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকেরই বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে দেহ শিউরে ওঠে। মাইরা গলা নামিয়ে গায়, কসম করে বলো ছেড়ে যাবে না কখনো। ইরফান মৃদুস্বরে বলে, বাট ফ্লাওয়ার ইজ মাই হার্ট। আমার হার্ট অলওয়েজ আমার সাথেই থাকবে। যেখানে তাকে নিয়ে প্রতিনিয়ত প্রণয়ের ছন্দ সাজাই। আই প্রমিস ইউ মাই হার্ট। কখনো ছাড়ছি না তোমায়, না তো এপারে আর না তো ওপারে। একটু থেমে মাইরার দিকে চেয়ে বলে, লিসেন বাট ফ্লাওয়ার, ইউ আর অনলি মাইন। মাইরার মুখে নির্মল হাসি ফুটে ওঠে। ইরফানের কাঁধে মাথা রেখে প্রশান্তিময় হাসি হাসে। ইরফান মাইরা সেদিন রিকশা নিয়ে শহর চড়ে বেড়াতে ব্যস্ত হয়ে গেল। দিন গড়িয়ে রাত পেরোয়, সাথে ইরফান মাইরা শহর জুড়ে তাদের প্রণয়ের কাব্যগাথায় ব্যস্ত হয়ে থাকে। পরিশেষে ইরফান ও মাইরার নিঃস্বার্থ ও সূক্ষ্ম মানসিক সংযোগ স্থাপনের মাধ্যমে এবং কোমল হৃদয়স্পর্শী আবেগ প্রকাশের দ্বারা তাদের জীবনের এই পবিত্র, নিখাত, নির্মল ও কলুষিতমুক্ত ভালোবাসায় সৃষ্ট তাদেরই হৃদয়ের প্রকাশিত ও অপ্রকাশিত শব্দসমূহ প্রেমের গল্প কবিতারূপে রচিত হল। আর এভাবেই প্রণয়ের অমল কাব্য নামটিও তাদের সার্থকতা ও স্বকীয়তা পেল।